স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ডান, বল এবার। মায়ার বিয়ে তো আঁতকে উঠল আয়ন। হাত থেকে সশব্দে চামচটি পড়ে গেল প্লেটের ওপর। শরীরটা যেন মুহূর্তেই কম্পন সৃষ্টি হলো তার। ফিহার বাকি কথাটা শোনার আগে আতঙ্কিত কণ্ঠে বলল, মায়ার বিয়ে? মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হুম, হোয়াট? কখন? কবে? কিছুদিনের মধ্যেই। রাগে রিরি করে উঠল আয়ন। নিজের পরিবারের ওপর রাগ হচ্ছে ভীষণ। সামান্য ছোট্ট একটা মেয়েকে বারবার বিয়ে দেওয়া নিয়ে নিজের পরিবারের এতটা উত্তেজিত হওয়াটাকে ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আয়নের মনে। মায়া খুব ছোট, পড়াশোনা করার বয়স ওর। আগে পড়াশোনাটা শেষ করুক, তারপর না হয় বিয়ে নিয়ে চিন্তা করা যাবে। আপাতত ইন্টার পাসটা তো করুক, মায়াও বড় হোক, তারপর না হয় বিয়ে। তাছাড়া যার তার কাছে কেন বিয়ে দেবে মায়াকে? তার মতামত নিয়েছে মায়াকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে নেয়নি তো। তাই আয়নেরও মত নেই এই বিয়েতে। বিয়েটা ক্যান্সেল এখানে। কিছুতেই এই বিয়েটা হতে দিবে না সে। হোক যত ভালো ছেলে, তারপরও মায়াকে অন্য ছেলের সাথে বিয়ে দেবে না। বাংলাদেশে কি ভালো ছেলের অভাব আছে নাকি মায়ের জন্য? আয়নও তো একজন ভালো ছেলে তাহলে। একটা বছর ধরেই সে মায়ার সব কিছু পর্যবেক্ষণ করছে নীরবে। নিজের আপনজনদের মধ্যে একজন ভাবতেও শুরু করেছে সে। আর মায়া আপনজন হলে আয়নেরও অধিকার আছে মায়ার সকল ছোট বড় বিষয়ে কথা বলার। মানছে সে সবার সামনে মায়ের নাম মুখেই নেয় না, মায়ের সাথে কখনো ফোনে কথা বলেনি, মায়াকে সরাসরি ভিডিও কলে একটা নজর দেখতে চায়নি। তার মানে এই না সে মায়াকে কখনো ফিল করতে পারেনি। আয়ন চায় মায়াকে সরাসরি দেখতে, খুব কাছ থেকে মায়াকে দাঁড় করিয়ে মন ভরে দেখতে। তাই সে ভিডিও কলে কখনো দেখার আবদার করেনি ফিহার কাছে। ফিহার পাঠানো হাজারটা ছবি আছে তার ফোনে। একটু সময় পেলেই বসে যায় মায়ার ছবিগুলো দেখতে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার প্রতিটি মনোমুগ্ধকর ছবিতে। প্রতিটি ছবি কথা বলে। ফিহার সাথে আড্ডায় মায়ার মুক্ত ঝরা হাসিতে কথা বলার ধরন, হেনা খানের পড়ানোর সময় মায়ার গাল ফুলিয়ে রাখা, আরাফ খানের সাথে বাগানের মধ্যে মায়ার চায়ের আড্ডায় গল্প করা, কাঁধে ব্যাগ চাপিয়ে স্কুল ড্রেসে মালাকে সাথে নেওয়া, এই রকম কথা বলে অসংখ্য ছবি আছে মায়ার আয়নের ফোনে। মায়ার প্রতিটি ছবিতে মুগ্ধ হতো আয়ন। ফিহা ইচ্ছাকৃতভাবেই আয়নকে যে মায়ার ছবিগুলো বেশি বেশি পাঠাতো তা ঠিক বুঝতে পারতো সে। প্রথম যেদিন মায়াকে দেখেছিল আয়ন ছবিতে, তখন মায়া আয়নদের বাসায় ছিল। সোফার মধ্যে হিনা খানের পাশে সাদা ফ্রকে জড়সড় হয়ে বসেছিল মায়া। আয়ন বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল মায়ার গোল গোল চেহারায়। তখনও আয়ন স্বাভাবিক ছিল, কিন্তু অস্বাভাবিক হতে লাগলো ফিহার রোজকার কর্মকাণ্ডে। রোজ আয়নকে নিয়ম মাফিক পিক পাঠানো, মায়ার সম্পর্কে রোজ দুষ্টু মিষ্টি কথাগুলো আয়নকে ফোন করে শোনানো, মায়ার মন খারাপের কথাগুলো ভয়েস করে আয়নকে পাঠানো, সব কিছুই ছিল আয়নের জন্য অস্বাভাবিক হয়ে ওঠার কারণ। না চাইতেও আয়ন একটু একটু করে ফিল করতে থাকে মায়াকে। সেই অনুভূতিটা গত একটা বছরে অনেকটাই গাঢ় হয় মায়াকে নিয়ে। আজকাল মায়ার ছবি না দেখে ঘুমটাও হয় না তার। নিজের এই কঠিন গুরুতর সমস্যার মধ্যে দিয়ে হুট করেই শুনতে পায় মায়ার বিয়ের সংবাদ, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই মুহূর্তে। আয়ন নিজেকে শক্ত রাখে ফিহার সামনে, অত্যন্ত গভীর হওয়ার চেষ্টা করে বলল, মেয়েটা এখনো ছোট, এই বয়সে কিসের বিয়ে ওর? কোনো বিয়ে টিয়ে হবে না ওর। সব কিছু ক্যান্সেল করতে বল নানুমাকে। আমাকে কেন এই বিষয়ে আগে জানানো হয়নি? আমি কি কিছুই না পরিবারের মধ্যে? সবাই আমাকে বাদ রেখে কাজ করতে চায় কেন? মায়ার বরের নামটা আয়ন, সেটি গোপন রাখলো ফিহা। আয়নকে বাঁচানোর জন্য দ্রুততার সঙ্গে বলল, একদম বিয়ে ক্যান্সেল করা যাবে না বলে দিলাম ভাই। 1 বছর ধরেই মায়ার বিয়ে ঠিক হয়ে আছে একজনের সাথে। এখন হুট করে বিয়ে ক্যান্সেল করার প্রশ্নই আসে না। আর তোমাকেই বা কেন বলতে হবে মায়ার বিষয়ে? হ্যাঁ, তুমি কি মায়াকে নিয়ে কোনো দিন কোনো বিষয়ে কথা বলেছো যে আজ তোমাকে মায়ার বিয়ের বিষয়টা জানাতে হবে আমাদের? তাছাড়া তুমি দেশে আসতে চাও না, সেখানে আমরা কি করব বলো? তাই আমরা সবাই ভাবলাম তুমি দেশে আসার আগেই আমরা মায়ার বিয়েটা সেরে ফেলবো তাড়াতাড়ি করে।
কিন্তু আমার বোকামির জন্য তোমাকে বলে ফেললাম আমি। এখন তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো মাকে বলা যাবে না এই বিষয়ে, কথাটা মনে রেখো কিন্তু। আয়নের রাগ বাড়ে, বারন্ত রাগে কটমট করে চাপা কণ্ঠে বলল আয়ন। ফোন রাখ তুই। কথাটা বলেই ফিহার অপেক্ষা না করে নিজেই কলটি কেটে দেয়। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায়, বড় বড় নিঃশ্বাস নিয়ে তার মধ্যেও আবারও টুং করে মেসেজের শব্দ কানে আসে আয়নের। ফিহা মেসেজ করে কিছু পাঠিয়েছে আবারও। আয়ন সেটা সিন করতেই চোখে পড়ল হেনা খানের পাশে বসে থাকা লাল জামা জড়ানো মায়াকে। খানিকটা বউদের মতো লাগছে মায়াকে, চোখে মুখে হাসি হাসি ভাব, ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা। তার পাশে আয়নের মা বসে আছে কিছু গয়নার বাক্স নিয়ে। সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়াকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল খান বাড়িতে। আয়নের বারন্ত রাগের মধ্যে বালতি ভরে ঘি ঢেলে দেয় ফিহার ছোট্ট মেসেজটি। দেখো তো ভাই, একদম বউ বউ লাগছে না আমাদের মায়াকে? আহ, পুতুল বউ আমাদের। ব্যাস, সাথে সাথে সুউচ্চ স্বরে ঘর্ষণের সাথে লুটপাট খায় আয়নের খাবারের প্লেটটি ফ্লোরে। হাত বাড়িয়ে ধাপ ধাপ করে একে একে সব ছুঁড়ে মারে ফ্লোরের ওপর। নিজের হাতে থাকা ফোনটিও সজোরে আছাড় মারে ফ্লোরে। রাগে ফুসফুস করতে করতে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে। উদ্দেশ্য আজ রাতেই ফিরবে সে বাংলাদেশে। বাংলাদেশের টিকিট নিয়েই আসবে রুমে, তার আগে নয়। কাল বাংলাদেশে পৌঁছে সবার আগে মায়ার বিয়েটা ক্যান্সেল করবে সে। মায়ার এই বিয়েটা কিভাবে হয় সেও দেখবে এবার। নিজের পরিবারের এমন ফাইজলামি আর সহ্য হচ্ছে না আয়নের। সেদিন আয়ন বাংলাদেশের টিকিট পেয়েছিল, যথারীতি বাংলাদেশেও এসেছিল। হঠাৎ আয়নের আগমনে পরিবারের সবাই চমকেও ছিল, অনেকটা আনন্দিত মুখরিত হয়েছিল পরিবার পরিজন। আয়নের বাংলাদেশে আসার একদিন পর আগমন ঘটেছিল হেনা খানের চৌধুরী মেনশনে, অর্থাৎ আয়নদের বাসায়। সেদিন মায়াকে সাথে আনেননি তিনি, একা এসেছিল মায়াকে স্কুলে পাঠিয়ে। আয়নের সাথে নিজের গুরুত্বপূর্ণ কথাগুলো সারতেই মূলত হেনা খানের এই আগমনটি ছিল। মায়াকে এই বিয়ের সম্পর্কে এখনও কেউ অবগত করায়নি। আগে আয়নকে রাজি করিয়ে তারপর না হয় মায়াকে সবটা জানাবেন তিনি, এমনটা ছিল হেনা খানের মূল ধারণা। সেদিন আয়নের সাথে কুশলাদি ও প্রথম পর্যায়ের ভালোবাসার সকল পর্বত চুকিয়ে অবশেষে যখন হেনা খান বিনা ভনিতায় ডাইনিং টেবিলে নিজের চাওয়াটুকু রেখেছিল আয়নের কাছে, বলেছিল তিনি হেনা খানের কথা অনুযায়ী আয়নকে এবার ওনার চাওয়া পূরণ করতে, তখন আয়ন তীব্র ভয়ে আড়ষ্ট হয়েছিল। এই ভেবে যদি হেনা খান উল্টোপাল্টা কিছু চায় তার থেকে, চাওয়া হিসাবে যদি বলে মায়ার বিয়েটা আয়ন নিজে দাঁড়িয়ে থেকে ভাইয়ের ভূমিকা পালন করে দিয়ে দিতে, বড় ভাইয়ের মতো দোয়া করতে, তাহলে পারবে আয়ন সেই সব কিছু করতে? না, সে পারবে না। নিজের পছন্দের মানুষকে কিভাবে অন্যের হাতে তুলে দেবে সে? কিছুতেই পারবে না এটা করতে সে। সেদিন আয়নকে চুপ করে থাকতে দেখে হেনা খান তীব্র ভরাট গলায় নিজের চাওয়াটা বলে ফেলেছিলেন। আর এটাই ওনার চাওয়া। আয়নের করা ওয়াদা অনুযায়ী এখন হেনা খানের চাওয়াটা রাখতে হবে তাকে। সেদিন আয়ন প্রচণ্ড শক্ত হয়েছিল, পাথর মূর্তির ন্যায় শক্ত হয়ে সেই জায়গাটাই বসেছিল। মুখের খাবারগুলো গলায় আটকে ছিল বেশ সময়। হেনা খানের চাওয়াটা শুধু আয়নকে অবাক করেছিল তা নয়, হতবাক বাকরুদ্ধ বিস্মিত করেছিল অনেকটা। আয়ন তখন এক আকাশ সমান চমকিয়েছিল নিজের নানুমার মুখে মায়ার সাথে নিজের বিয়ের কথাটা শুনে। অবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল নিজের নানুমার মুখপানে। আয়নের বাবা মা ফিহা হেনা খান সবাই তীব্র চাপা উত্তেজনায় থমথমে মুখে তাকিয়েছিল আয়নের মুখের দিকে উত্তরের আশায়। আয়ন সবাইকেই নীরবে পর্যবেক্ষণ করে। মায়ার বিয়ের জন্য বরাদ্দকৃত পুরুষটি নিজেকে ভাবতেই বাকরুদ্ধ হয়েছিল সেই দিন। অবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে যখন ফিহার দিকে তাকিয়েছিল, দেখেছিল বোনের চোখে মুখে দুষ্টুমির রেশ। ফিহা আয়নকে বোকা বানিয়ে গুল খাইয়েছিল সেটা বুঝতে বেশ একটা অসুবিধা হয়নি তার, খানিকটা লজ্জাও পেয়েছিল সেদিন। হেনা খানের আবদার সেদিন ফেরায়নি আয়ন, ফেরানোর প্রশ্নই আসে না। পছন্দের মানুষকে কেউ ফেরায় না, বরং সুযোগ সন্ধানে আগলিয়ে রাখে। আয়নের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। আয়ন নীরবে সম্মতি দিয়ে বলেছিল হেনা খান যা ভালো বোঝে তাই করতে।
আয়নের কথায় সেদিন এক আকাশ সমান তৃপ্তিতা ছেয়েছিল হেনা খানের চোখে মুখে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল সাথে সাথেই। হয়তো হেনা খানের মায়াকে হারানোর বুঝটা মন মস্তিষ্ক থেকে অনেকটাই কমে গিয়েছিল সেদিন। হৃদের সাথে মায়ার বিয়েটা বাতিল হওয়াতে প্রচণ্ড টেনশনে ছিলেন তিনি। যদি মায়ার বাবা শফিকুল ইসলাম সত্যিটা জানতে পেরে মায়াকে জোর করে নিয়ে যায় ওনার থেকে, সেই জন্য তিনি আয়নের সাথে মায়ের দ্বিতীয় বিয়েটা যত দূর সম্ভব দিয়ে মায়াকে নিজের কাছে রাখতে চায় চিরতরে। একবার আয়নের সাথে মায়ার বিয়েটা হয়ে যাক, তারপর না হয় মায়ার বাবাকে পরে যেভাবেই হোক বোঝানো যাবে, রাজি করানো যাবে এই বিয়েটাকে মেনে নিতে। তাছাড়া আয়ন অসম্ভব ভালো ছেলে, হীরার টুকরো ছেলে, মায়াকেও অসম্ভব ভালো রাখবে। মেয়ে ভালো থাকলে বাবা হিসাবে শফিকও মেনে নেবে এই বিয়েটা। অবশেষে মায়াকে হারানোর ভয়টা থাকবে না আর হেনা খানের মনে। আয়নের সম্মতিটা ছিল হেনা খানের সবচেয়ে বড় তৃপ্ততা। তিনি বুঝতে পারেননি আয়ন এত দ্রুত রাজি হয়ে যাবে। তাই সেদিন খুশিতে হেনা খান চেয়েছিলেন 2-1 দিনের মধ্যেই কাজী ডেকে আয়ন আর মায়ার আকুতটা সেরে ফেলতে ঘরোয়াভাবে। কিন্তু এতেও ঘোর আপত্তি জানিয়েছিল আয়ন। সে গম্ভীর মুখে বলেছিল, নানুমা, আমি এমন হুটহাট চুরি করে বিয়েটা করতে চাই না। আমি বিয়েটা করতে চাই সারা শহর জানিয়ে, তারপর মায়াকে নিজের ঘরে তুলতে, ওর প্রাপ্য সম্মান দিয়ে, যেটা স্বামী হিসেবে আমার থেকে তোমার শোনামার অধিকার। আমি সম্মানের সহিত মায়াকে ঘরে তুলতে চাই, কোনো লুকোচুরিতে নয়। আয়নের কথায় পাত্তা জানিয়েছিল সেদিন হেনা খান। বলেছিল, এখানে লুকোচুরি নয়, সময় নেওয়া হচ্ছে আয়ান। এখন শুধু বিয়েটা হয়ে থাকবে। মায়ের পড়াশোনাটা কমপ্লিট হওয়ার পর আমরা তোদের বিয়ের অনুষ্ঠান করবো আয়ান। তোর কি মনে হয় আমাদের সেই চিন্তা নেই? তাছাড়া আমি পরিস্থিতি বাধ্য হয়ে তাড়াহুড়ো করে তোদের বিয়েটা এখন দিতে চাচ্ছি। হৃদের করা কাজের জন্য মায়াকে হারাতে হবে আমাদের। তাছাড়া মায়ের পরিবারকে সত্যিটা এখনও জানানো হয়নি। যদি একবার বিয়ে বাতিলের সত্যিটা সম্পর্ক অবগত হয়, তাহলে কি হবে সেটা নিশ্চয় তোর অজানা কিছু নয়। আয়ন চোখ তুলে তাকায় হেনা খানের দিকে। থমথমে পরিবেশের উত্তেজনাটা বুঝতে পেরে হেনা খানকে আশ্বস্ত করে সন্তর্পণে বলে উঠল, আমি বুঝতে পারছি নানুমা তোমার কথাগুলো, তবে এতটা বিশ্বাস রাখো, আমি কোনো কিছুর বিনিময়ে হলেও তোমার সোনামাকে হারাতে দিব না। মায়া তোমার সাথেই থাকবে সব সময়, আর সেটা সিওরিটি আমি দিচ্ছি তোমাকে নানুমা। আর দ্বিতীয়ত হচ্ছে, হৃদ মায়ার জীবনে পাস্ট ছিল, যেটা ফেলে এসেছে মায়া অতীতে। আমি বর্তমান, তাই অতীত যেন বর্তমানে হাবি করতে না পারে, সেই সবটাই লক্ষ্য থাকবে আমার। তোমরাও মায়ার সামনে বারবার হৃদের প্রসঙ্গ টানবে না, এতে করে মায়া ডিস্টার্ব হতে পারে। মায়া এখনও ছোট, সব কিছু সামলিয়ে নেওয়ার সুযোগ দাও আগে, তারপর না হয় বাকিটা দেখা যাবে নানুমা। আয়নের প্রতিটা কথায় তীব্র অধিকার বোধ দেখেছিল সবাই সেদিন মায়ার প্রতি। সবাই বুঝতে পেরেছিল আয়নের মনে মায়ার প্রতি ভালো লাগা আছে। এতে করে হেনা খানও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তিনি সব সময় চাইতেন মায়ার জন্য যেন হৃদ এই অধিকার বোধটুকু দেখায়, মায়াকে নিজের বউ হিসেবে মেনে নেয়। কিন্তু হৃদ করল তার উল্টোটা, ফিরিয়ে দিল মায়াকে। তবে আয়ন নিঃসন্দেহে একজন সুদর্শন ভালো ছেলে, দায়িত্বশীল, ভালোবাসতে জানে, সে ভালো রাখতে জানে। সেজন্যই তিনি মায়ার জন্য আয়নকেই বেছে নিয়েছেন। এতে করে মায়াকেও সারা জীবন ওনার চোখের সামনে রাখতে পারবে খান বাড়িতে। কিন্তু আয়নের এই মুহূর্তে বিয়ে না করাটা ছিল হেনা খানের বিদ্রূপের কারণ। তিনি আবারও শক্ত গলায় বলেছিল সেদিন, তাহলে তুই কি এখন মায়াকে বিয়ে করতে চাস না আয়ান? হেনা খানের উৎসুক দৃষ্টিতে নিজের চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন। খানিকটা সময় নিয়ে আবারও শান্ত গলায় বলেছিল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নানুমা, আমি তোমার কথা রেখেছি, তুমিও এখন আমার কথাগুলো রাখবে, এমনটা আশা করছি আমি। তবে হ্যাঁ, আমি বিয়েটা করতে চাই, তবে লুকোচুরি ভাবে নয়। মায়া এখনও ছোট, একটু বড় হোক, তারপর বিয়েটা করে নিব একেবারের জন্য। এখন তোমরা মায়াকে আংটি পরিয়ে রাখো আমার নামের, আমি কাল আংটি কিনে দিব তোমাদের। তারপর বিয়েটা আমি মায়ার এইচএসসি পরীক্ষার পর করব। মায়ার বাকি পড়াশোনাটা বিয়ের পর পড়বে, কিন্তু তারপরও এই মুহূর্তে আমি মায়ার অবুঝতার সুযোগ নিতে চাই না নানুমা। এইচএসসি পরীক্ষার পরে ও নিজের সম্মতিতেই আমাকে বিয়ে করবে।
কোনো চাপে পড়ে নয়। আমি আমার স্ত্রীর সম্মতি চাই, কোনো রকম বোঝা বাধ্যকতা নয়। দ্বিতীয়ত, বাবা মা হিসাবে মায়ার পরিবারেও একটা চাওয়ার পাওয়া আছে মায়াকে ঘিরে। আমি সেটা স্বার্থপরের মতো নষ্ট করব, তা ঠিক হবে না নানুমা। তাই আমাদের বিয়েতে মায়ার পরিবারেরও সম্মতি থাকবে পরোক্ষভাবে। ওয়াদা করছি, মায়ার সপরিবার হাসি মুখে দাঁড়িয়ে আমাদের বিয়েটা দিবে, তোমাদের পাশে দাঁড়িয়ে। এখন মায়ার পরিবারকে কিভাবে বোঝাতে হবে সেটা আমার উপর ছেড়ে দাও নানুমা। আই উইল বি ম্যানেজ। নিশ্চিন্তে থাকো তুমি, আমি আমার ওয়াদা রক্ষা করবো ইনশাল্লাহ। তোমার সোনামাকে কোথাও হারাতে দিব না, এতটা বিশ্বাস রাখতে পারো তুমি আমার উপর। আয়নের কথায় এক বুক আশা জমেছিল হিনা খানের বুকে। মনের কোথাও এক কোণে তীব্র বিশ্বাসবোধ জন্ম নিয়েছিল আয়নের কথায়। তাদের এত বছরের নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটা আবারও জোড়া লাগবে আয়নের মাধ্যমে। তিনি আশারত হন আয়নের ওপর। ছলে ছলে চোখে অসহায় দৃষ্টি স্থির করেছিল আয়নের দিকে। আয়ন সবটা বোঝে। মায়ের পরিবারের সাথে খান বাড়ির সম্পর্কটা তেমন ভালো না, সেটাও জানে। হৃদ যে সম্পর্কটা নষ্ট ও বিচ্ছিন্ন করেছিল, এখন আয়ন সেটা দু হাতে গুছিয়ে নেবে সময়ের সাথে সাথে। সেই সবটাই এখন ঠিক করবে, সেটা হৃদ অতীতে বিগড়ে গেছে। তবে আজ আয়ন হৃদকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিতে মন চাইছে। হৃদ সব কিছু নষ্ট না করলে হয়তো আয়নের জীবন কখনোই মায়া নামক অসুখটা আসতো না, মায়াবর্তের রোগে তলিয়ে যেতে না গভীরভাবে। আজ আয়ন তৃপ্ত। হুট করেই যেন জীবনের সবচাইতে বড় পাওয়ার তৃপ্তি পাচ্ছে সে, যেটা হৃদের জন্য সম্ভব হয়েছে আজ। আয়ন আলতো হাসে। হিনা খান কিছু বলায় উদ্যত হওয়ার আগেই সামনে থেকে মেহেরবান বলে উঠল, মা, আমার মনে হয় আয়ানের কথাগুলো শোনা উচিত। অযৌক্তিক কিছু তো মনে হচ্ছে না আয়ানের কথা। আমাদের সময় নেওয়া উচিত হবে এই মুহূর্তে মা। এতক্ষণ নীরব শ্রোতার মতো শ্রবণ করছিল ফিহা। আয়নের দেরি করে বিয়েটা করাটা মোটেও যুক্তিযুক্ত মনে হয়নি ফিহার। তাই মেহেরবানের কথার মাঝে ফোড়ন কেটে বলে ওঠে, এই মুহূর্তে বিয়েটা হয়ে থাকলে সমস্যা কোথায়? নিজের বউকে কি মানুষ দুইবার বিয়ে করে না? তুমিও মায়াকে দুইবার বিয়ে করবে, তারপরেও এখন বিয়ে করতে না করা যাবে না, একদমই না। তাছাড়া মায়ের বাবা মা কি পালিয়ে যাচ্ছে কোথাও? তাদের কি অন্যভাবে মানানো যাবে? আর ফিহা অবুঝতায় গড়গড় করে বলার কথাগুলোতে কড়া দৃষ্টি ফেলে মেহেরবান। উপস্থিত বড়দের মাঝে ছোটদের কথা বলাটা অযাচিত, অশোভন। তাছাড়া ফিহার সমাজ বোঝার বয়স এখনো হয়নি, তাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা দেখার জন্য পরিবারের বড়রা আছে কথা বলার জন্য। ফিহাকে কড়া দৃষ্টি শাসিয়ে শক্ত গলায় বলেছিল মেহেরবান সেদিন, দিন দিন ম্যানার্স ভুলে যাচ্ছ ফিহা। কতবার বলেছি বড়দের মাঝে আগ বাড়িয়ে কথা না বলতে, তারপরেও বলো। তোমার ডিসিশনে বা মতামতের জন্য কেউ বসেনি এখানে, বড়দের কথা হচ্ছে এখানে। তুমি রুমে যাও এই মুহূর্তে, যাও। কিন্তু মা, ভাই তো। বলেছি না তোমাকে যেতে ফিহা? রাগে উঠে দাঁড়ায় ডাইনিং টেবিল ছেড়ে ফিহা। তীর তীর মেজাজে আয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখে নিও ভাই, আজ তুমি পরিস্থিতির দোহাই দিয়ে মায়াকে ফিরিয়ে দিচ্ছ, কাল ভাগ্য তোমাকে সেই পরিস্থিতির শিকার করে মায়ার থেকে তোমাকে দূরে করে দিবে। তোমার চাওয়াটা থাকবে অনেক কিছুই, কিন্তু পাওয়াটা থাকবে শূন্য, দেখে নিও। ফিহা পরপর কথায় মুহূর্তে চোখ রাঙিয়ে ধমক স্বরে বলে উঠল মেহেরবান, ফিহা, যেতে বলেছি তোমাকে আমি। এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে ফিহা গটগট করে প্রস্থান করে নিজের রুমের দিকে। ফিহার যাওয়ার দিকে সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুঝতে পারে ফিহা চাচ্ছে বিয়েটা এই মুহূর্তেই হোক। হয়তো বিয়ে নিয়ে আনন্দটা ছিল প্রহর, তাই এখন সেটা আয়নের জন্য মাটি করতে চায় না বলে এতটা উত্তেজিত ফিহা মাঝে। কিন্তু আয়নের হঠাৎ না করাতে মেনে নিতে পারেননি বলেই রাগটা প্রকাশ করে ফেলে সবার সামনে। ফিহার কথাগুলো সবার কাছে স্বাভাবিক মনে হলেও আয়নের বুকে গিয়ে সেটা তীরের মতো বেঁধে। আয়নের সারা শরীর ঝাঁকি দিয়ে কম্পন সৃষ্টি হয়। আয়নের বুক কেঁপে ওঠে। একটা মুহূর্ত চিন্তা করে মায়াকে এই মুহূর্তে বিয়েটা না করে কোনো ভুল করছে না তো সে। হেনা খান ফিহার কথায় মনোযোগ হননি, বরং তিনি প্রসঙ্গ পাল্টিয়ে ছলো ছলো নয়নে প্রশ্ন করেছিল আয়নকে, তুই পারবি আমার অগোছালো সম্পর্কগুলো গুছিয়ে দিতে?
নিরাশ করবি না তো আমাকে? ফিহা যাওয়ার থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়, ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের নানুমার দিকে। বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে ফিহার কথায়। অতি সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হিনা খানকে আশ্বস্ত করে বলল আয়ন, পারবো। তুমি অতীতে যা হারিয়েছো সেই সব আমি ফিরে দেব, বিশ্বাস রাখো। আমি বিশ্বাস করি তোকে, তার জন্যই আমার সোনামাকে তোর হাতে তুলে দিতে চাই। তাহলে আমরা কালে ঘরোয়াভাবে অনুষ্ঠান করে তোদের দুজনের আংটি বদল করে ফেলি। আয়ন সম্মতি জানিয়ে বলেছিল সেদিন। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো নানুমা, আমার কোনো আপত্তি নেই তাতে। তবে সামনে মায়ার এসএসসি পরীক্ষা, তাই আপাতত ওর আমার সাথে এঙ্গেজমেন্টের বিষয়টা জানানোর দরকার নেই। মায়া এমনিতেই পড়ার প্রতি উদাসীন, এঙ্গেজমেন্টের বিষয়টি জানলে হয়তো আরও উদাসীন হয়ে উঠবে পড়ার প্রতি। পরীক্ষার পর জানলে সমস্যা নেই, পরীক্ষার ক্ষতি হবে না। কাল আমরা সবাই যাব খানবাড়িতে, আমাদের এঙ্গেজমেন্টও হবে কাল। তবে আম্মু আমার হয়ে মায়াকে আংটি পরাবে, আমি নয়। আমি আশেপাশেই থাকবো তোমাদের। আর আপাতত কোনো অনুষ্ঠানও করার দরকার নেই নানুমা, নর্মাল থাকুক সব কিছু মায়ার পরীক্ষা পর্যন্ত, বাকিটা আমি সামলে নিব। আয়নের কথায় সেদিন সবার চোখে মুখে তৃপ্তিতা চেয়েছিল, মন ছুঁয়েছিল আয়নের প্রতিটা কথায়। তবে ফিহা বেশ নারাজ হয়েছিল আয়নের দেরি করা বিয়ে নিয়ে। সেদিন হেনা খান আরও কিছুক্ষণ আয়নদের বাসায় থেকে খান বাড়িতে ফিরে এসেছিল মায়ের স্কুল ছুটি হওয়ার আগে। পরদিন রোজকার মতোই মায়াকে স্কুলে পাঠায়। ফিহার আসে দুপুর করে বাসায়। আরাফ খান বাড়িতেই ছিলেন। সবাইকে নিয়ে দুপুরের লাঞ্চ করে আড্ডা জমায় বিকেলে। ঘড়ির কাঁটা 4:25 যেতেই মালাকে নিয়ে বাসায় ঢোকে মায়া। ফিহা হুটহাট দৌড়ে মায়াকে জড়িয়ে ধরতেই চমকে ওঠে আয়ন। অনেকটা দিনের তৃষ্ণা চোখ দুটো পড়ে মায়ার ক্লান্তি মাখা চেহারায়। চোখ দুটো স্থির হয় সেদিকে। মায়া ফিহাতে মন্ত, আশপাশ তেমন একটা খেয়াল নেই। আয়নের পরিবারের সবার সাথে মায়ার ভাবটাও ছিল বেশ, সেটা ঠিক আয়ন বুঝতে পেরেছিল। সেদিন সারাক্ষণ শুধু মায়াকে তৃষ্ণা কাতর চোখ বুলিয়ে ছিল আয়ন মায়ার উপর। রাতে মায়াকে আংটি পরিয়েছিল আয়নের মা মেহেরবান। আংটিটি আয়ন নিজের টাকায় পছন্দ করে এনেছিল, ডায়মন্ড রিং। হোয়াইট গোল্ডের মধ্যে সাদা ছোট্ট ডায়মন্ড পাথর ছিল সিম্পল রিংয়ের মধ্যে, যাতে মায়া সব সময় পরে রাখতে পারে, কোনো সমস্যা না হয়। বিনা সাজসজ্জার রোজকার কাপড় পরেই সেদিন মেহেরবানের হাতের আংটি পরেছিল আয়ানের নামে মায়া। বুঝতেও পারেনি সেদিন ওর আংটি বদল হয়েছিল, বুঝতে দেয়নি কেউ আয়নের কথায়। সেদিন কিছু মুহূর্তে ছবি তুলে নেয় ফিহা, ক্যামেরায় বন্দি করতে থাকে রোজকার মতোই মুহূর্তগুলো ফিহা। হুট করেই ফিহার ভয়ানক টাইপের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দেয় আয়ন ও মায়ার মাঝে। হুটহাট মায়াকে টেনে আয়নের পাশে বসাতেই চমকে ওঠে দুজন। ফিহার এমন কাজে আয়ন প্রথমে চমকালেও পরে মুচকি হাসে। মায়াকে আরও কাছ থেকে দেখার সুযোগটা করে দেওয়া মনে মনে ধন্যবাদও জানায় বোনকে। গভীর দৃষ্টি ফেলে মায়ার ভয়ার্থ চেহারায় ফিহা নিজের ভাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে ছবি তুলতে থাকে দুজনের একসাথে। মায়া ভয় মাথা নত করে বসে, বুঝতে পারেনি ফিহা হুটহাট এমন কিছুটা করে বসবে। আয়নের পাশে বসায় মায়া অস্থির কম ভয় কাজ করছে বেশি। তবে আয়নকে ভয় পাচ্ছে এমনটা নয়, ভয়টা অন্য জায়গায়। ভয়ে বারবার জড়সড় হয়ে উঠছে, কী করবে কিছুই বুঝতে পারছে না মায়া। তাই আর চোখে ভয়ার্থ দৃষ্টিতে আয়নকে এক পলক দেখে মুহূর্তেই দৌড় লাগায় কিচেন রুমের দিকে। হেনা খানের উদ্দেশ্যে বলে। মায়ার হঠাৎ এমন কাণ্ডে মুহূর্তেই ভ্যাবাচাকা খেয়ে যায় দুই ভাই বোন। একে অপরকে চাওয়াচাওয়ি করে ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার দৌড়ে চলে যাওয়ার দিকে। মায়া দৌড়ানোর মধ্য দিয়েই মনে মনে ছক কষাকষি করে নিজের সাথে। আপন মনে বলে তার ছেলেদের পাশে ঘেঁষা নিষেধ, বসা নিষেধ, ছেলে মানুষ দেখা নিষেধ, সব ছেলে মানুষগুলোও নিষেধ, সব 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 কিছুই নিষেধ। তার হৃদ ভাইয়া নিষেধ করে গেছে তাকে, সে মানবে তার খারাপ ভাইয়ার কথাগুলো। কখনো পাশ ঘেঁষে না কোনো ছেলের, কখনোই না। তাই সে গত 1 বছর ধরে মনে প্রাণে মেনে এসেছে তার হৃদ ভাইয়ার কথা, আজও মানবে। কখনোই বসবে না সে কোনো ছেলের পাশে, কখনোই না। নয়তো তার খারাপ ভাইয়া আরও খারাপ হয়ে যাবে, আবারও আঘাত করবে মায়াকে।
মায়া বিশ্বাস করে যদি মায়া কোনো ছেলের আশেপাশের ভিড়ে, তো তার হৃদ ভাইয়া আবারও ফিরে আসবে মায়ার কাছে, শুধুমাত্র মায়াকে ছেলেদের সাথে মেশার জন্য শাস্তি দিতে ফিরে আসবে, ভয়ানক শাস্তি। মায়ার ভয়ার্থ চেহারা, ভয়ে হুটহাট করে দৌড়ে পালানো, সব কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছিল আয়ন। মায়ার চেহারায় স্পষ্ট ভয় দেখেছিল আয়ন। কিছু নিয়ে তীব্র ভয় বিরাজ করছিল মায়ার চোখে মুখে, কিন্তু সেটা কি? তবে যে ভয়টা আয়নকে পাচ্ছিল না সেই বিষয়েও আয়ন নিশ্চিত ছিল, কারণ আয়ন আজ পর্যন্ত মায়ার সাথে এমন কোনো আচরণ বা কথা বলেনি যেটার জন্য তাকে ভয় পাবে মায়া। তবে মায়ার অজানা ভয়ের কারণটা ধরতে পারছে না আয়ন। ফিহা মায়ের পেছনে ছুটতে নিলে আয়ন থামিয়ে দেয়, ইশারায় বোঝায় এখন না যেতে। পিনপিন নিস্তব্ধতার মাঝে শব্দ তুলে টিকটক করে ঘড়ির কাঁটাটা জানান দিচ্ছে রাতের গভীরতাটা কতটুকু। নিস্তব্ধ আবছা আলোয় রুমটিতে একা শুয়ে আছে মায়া। ঘুমের মধ্যে বারবার কেঁপে কেঁপে উঠছে সে, আবারও হঠাৎ হঠাৎ ফুপিয়ে উঠছে কান্নায়, খানিকটা গোঙানোর শব্দ করছে অস্পষ্ট স্বরে। ঘুমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে আছে, আরও খানিকটা সময় নিয়ে ছটফট করতে হঠাৎ করে ঘুমের মধ্যে ধরফরিয়ে উঠে বসে মায়া। হাঁপাতে থাকে অস্থির ভঙ্গিতে, উত্তেজিত ভঙ্গিতে কর্নার টেবিলের লাইট জ্বালায়, দ্রুততার সঙ্গে ভয়ার্থ দৃষ্টি ফেলে নিজের রুমের চারপাশে, কাউকে খোঁজার চেষ্টা করে। চোখ যায় নিজের রুমের বন্ধ দরজার দিকে, দরজাটার ভেতর থেকে আটকে দেওয়া। তার মানে মায়া এতক্ষণ বাজে স্বপ্ন দেখছিল। তৃষ্ণায় গলা ফাটছে মায়ার, নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় মুহূর্তেই। ভয়ে জবজব করে ডান হাতের উল্টো পিঠে, কপালে, গলার বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয়। আবারও হাত বাড়িয়ে কর্নার টেবিল থেকে পানির গ্লাসটি নিয়ে ঢক ঢক করে সম্পূর্ণ গ্লাসটি শেষ করে। গ্লাসটি রেখে চোখ তুলে তাকায় দেয়াল ঘড়িটার দিকে, 2:56। গভীর রাত এখন। আবারও চমকায় মায়া, ভয়ে আড়ষ্ট হয়ে আসে। তার মানে মায়ার দেখা বাজে স্বপ্নটা সত্যি হতে চলেছে। হেনা খান বলে মধ্যরাতে দেখা সব স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি সত্যিই মায়ার খারাপ হৃদ ভাইয়া আবারও মায়ার জীবনে আসতে চলেছে? মায়ার ভয় বাড়ে, শরীরের মুহূর্তেই কম্পন সৃষ্টি হয় হৃদের নামটি মাথায় আসতে। আজ 1 বছর 10 মাস ধরে হৃদ খান বাড়িতে আসে না। তবে মায়া হৃদ নামক ব্যক্তিটিকে ভয়ে হঠাৎই মধ্যরাতে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। তবে আজকে স্বপ্নটার মতো এতটা ভয়ানক স্বপ্ন ছিল না কোনো দিনের স্বপ্নগুলো। আজকে স্বপ্নটা যেন হাড় কাঁপানো ছিল মায়ার জন্য। হৃদের সেই ভয়ানক রাগী চেহারাটা আজ আবারও দেখেছে স্বপ্নে মায়া। হৃদের অগ্নির মতো লাল লাল চোখ জোড়া দিয়ে মায়াকে ভস্ম করছিল। প্রচণ্ডভাবে রাগান্বিত ছিল মায়ার ওপর। মায়ার অপরাধ, মায়া আয়নের পাশে ঘেঁষেছিল কাল। ঘুরতে গিয়েছিল মায়া হৃদের কথাগুলো ভুলে আয়নের সাথে, আর সেটাকে সূত্র ধরেই মায়ার এই বাজে স্বপ্নটার আগমন। মায়ার ছোট্ট মস্তিষ্কে হৃদের শেষ হিংস্র চেহারাটা স্পষ্ট ছাপ ফেলে গেছে হৃদ, যার সূত্র ধরে মায়ার মনে হয় সে কাল আয়নের সাথে ঘুরতে গিয়ে হৃদের কথা অমান্য করেছে, হৃদের বলা কথাগুলো ভুলে গেছে। তাই মায়ার হৃদ ভাইয়া স্বপ্নে এসে মায়াকে বারবার আঘাত করছিল, কথাগুলো অমান্য করায়। হৃদের আচরণ হিংস্র থেকে হিংস্রতর ছিল সেই বর্ণনায়। মুখে ছিল সেই একই বলি তার। না করেছিলাম না ছেলে মানুষের আশপাশ ঘেঁষতে, তারপরও কেন গেলি তুই আয়নের কাছে? আমার কথা এত সহজে ভুলে গেলি তুই? আমাকে ভোলার অধিকার কে দিল তোর? হ্যাঁ, আমি দিছি তোকে? না দিলে তুই আমার অবাধ্য হবি কেন? কেন ভুলতে যাবি তুই আমাকে? কথাগুলো বলার সাথে সাথে আঘাতটা ছিল তীব্র, যার জন্য মায়া ভয়ে ঘুমের মধ্যে গোঙানোর শব্দ করেছিল হৃদের থেকে বাঁচার জন্য। ঘুমের রেশটা হালকা হতেই ধরফরিয়ে বসে মায়া। কথাগুলো ভেবেই মায়া আবারও জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মায়া। ফ্লোরের একপাশে বিছানা করে কাঁথা মুড়িয়ে বেঘুরে ঘুমাচ্ছে মায়া। রাতে মালা মায়ার রুমেই ঘুমায় সবসময় ফ্লোরে। মায়ার ঘুমের ঘোরে ভয় পাওয়াকে ঘিরে মালা হেনা খানের আদেশে রাতে এই রুমে ঘুমায়। মায়া মালাকে এক পলক দেখে নিয়ে গুটি পায়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। হাঁটু অবধি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে শরীরে। ওড়নাটা বিছানার ওপর পড়ে আছে বিধায় গায়ে জড়ানো হয়নি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। উদাসিনী মায়া বারান্দার রেলিংয়ে পা উঠিয়ে বসে। উদাসীন দৃষ্টি স্থির করে বাগানের মধ্যে থাকা কাঁচের ছোট্ট বাংলো ঘরটিতে স্থির নয়নে তাকিয়ে থাকে কাঁচের বাংলোটির দিকে। খানবাড়ির চারপাশে বডিগার্ডরা জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে পাহারায় আছে। খানবাড়ির চারপাশে কড়া আলোয় আলোকিত হয়ে আছে। মায়া কান্না বাড়ে, প্রশস্ত রেলিংয়ের উপর 2 পা ভাঁজ করে বসে। হাঁটুতে মুখ গুজে কিছুক্ষণ মত্ত হয়ে বসে থাকে। হুট করেই ডুকরে কেঁদে ওঠে ফুপিয়ে। রিদ আজ 1 বছর 10 মাস ধরে খানবাড়িতে পা রাখে না। আগে যাও বছরে একবার আসতো, এখন তাও আসে না। কাউকে মাসের পর মাস কল করে না। মায়া লুকিয়ে হেনা খানকে রোজ কান্না করতে দেখে রিদের জন্য। প্রথম প্রথম বুঝতে না পারলেও আজকাল ঠিকই বুঝতে পারে মায়া। লুকিয়ে হেনা খানের মুখে শুনেছে রিদ 10 মাস 17 দিন ধরে কারোর সাথে কোনো রূপ যোগাযোগ করছে না। কেন করছে না কেউ জানে না। রিদ কোথায় আছে, কেমন আছে সেটা কেউ জানে না। হৃদের খোঁজ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না। সবাই টেনশনে আছে হৃদের কোনো বড় ক্ষতি হয়ে যায়নি তো সেটা নিয়ে। কারণ এতটা সময় হৃদ কখনোই কারোর সাথে যোগাযোগ না করে থাকেনি। এবার থাকছে। হৃদের বডিগার্ড আসিফের সাথেও বেশ কয়েকবার যোগাযোগ করেছে আয়ন, ফলাফল শূন্য। আসিফেরও তেমন খবর পাওয়া যাচ্ছে না। হৃদ আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়েও টেনশনের তোলপাড় খানবাড়ির সদস্যের মধ্যে। আজকাল হেনা খান কান্নাকাটি করে সারাটাক্ষণ ধরে। প্রত্যেকে নিরুপায় হয়ে আছে হৃদের সামনে, কারো কিছু করার থাকছে না। তারপর আয়ন আরাফ খান নিজেদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে কয়েকটি দেশের গভর্নমেন্ট সরকার থেকে হেল্প নিয়েছে হৃদকে তাদের দেশে খুঁজতে। সেই সপ্তাহে কানে আসে মায়া সবার অগোচরে। মায়া থেকে থেকে ফুপিয়ে উঠছে কান্নায়। হৃদকে মায়া ভীষণ খারাপ জানে, তারপরও মায়া কখনো হৃদের খারাপ হোক এমনটা চায়নি। হৃদের লম্বা সময় নিয়ে নিখোঁজ হওয়াটা যেন মায়ার ছোট্ট মস্তিষ্কে নাড়ান দিয়ে ওঠে। আজকে স্বপ্নটা যদি সত্যি হয় তবুও মায়া খুশি হবে। তারপরও হৃদ ফিরে আসুক নিজের বাড়িতে। নিজের আপনজনদের মাঝে মায়াকে আঘাত করলেও সে সহ্য করে নেবে। তারপরও নিজের পরিবারে ফিরে আসুক তার হৃদ ভাইয়া। আর এই একটি দোয়াটাই যেন রোজই করে মায়া, আজও তাই করছে। মায়া খুব করে চাইছে হৃদ হেনা খানের কাছে আসুক। মায়ার কান্নার বেগ বাড়ে, তাই এবার মাথা উঠিয়ে 2 হাতে নিজের মুখ চেপে ধরে কান্নায়। দেয়ালের সাথে পিঠ ঠেকে ফুপিয়ে উঠছে বারবার। আয়নের সাথে মায়ার আজ 10 মাস হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে। এখনও মায়ার হাতে আয়নের নামের আংটিটা ঝলমল করছে। আয়ন কাজের সুবাদে লন্ডন গেলেও মাস খানিকটা থেকে ভিতরে আবারও ফিরে আসে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশের একটা হসপিটালে জয়েন হয়েছে সে। মায়াকে ছেড়ে থাকতে পারছে না বলেই এমনটা করা আয়নের। বিগত 10 মাসে মায়ার সাথে আয়ন ফ্রি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু বরাবরই শূন্য ফলাফল। আয়ন আশেপাশে আসলে মায়া ভয়ে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গেই দৌড়ে পালায়। আয়নকে কোনো সুযোগই দিচ্ছে না মায়া। আয়ন অনেক প্রয়াস চালায় মায়ার ভয়টা জানার জন্য, কিন্তু সে ব্যর্থ। কিছুতেই অবগত হতে পারেনি মায়ার ভয়টা সম্পর্কে। সেই জন্যই আজ আয়ন ইনিয়ে বিনিয়ে ফিহা সহ মায়াকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। সারাটা দিন ভালোই কেটেছিল আয়নের মায়ার সাথে। আনন্দে মায়ার ভয়টা কিছুটা কমে এসেছিল আজ। সহজভাবে নিয়েছিল আয়নকে মায়া। এতেই আয়ন বড্ড খুশি হয়ে। অল্প থেকে গল্প, এভাবেই মায়া ধীরে ধীরে আয়নের সাথে স্বাভাবিক হয়ে উঠবে এমনটা আশা রাখে আয়ন। সবাই ঠিকঠাক ছিল, কিন্তু রাতেই হৃদকে নিয়ে ভয়ানক স্বপ্ন দেখে মায়া। হৃদের আঘাত করা হিংস্র ভঙ্গিতে কথাগুলো ছিল মায়ার জন্য মর্মান্তিক। মায়া যেমন হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল, ঠিক তেমন দোয়াও করছে যেন হৃদ ফিরে আসে সবার মাঝে। হৃদের প্রতি মায়ার অনুভূতিটা ছিল নিছক অমূল্যহীন, অপছন্দনীয় ব্যক্তি। কিন্তু তারপরও মায়ার প্রতিটা দোয়াই ছিল হৃদের নাম বরাবরই। কান্নায় ব্যস্ত মায়ের হঠাৎই কানে কর্ণকোহল হয়ে গাড়ির হর্নের শব্দ এলো। চমকে উঠে বিধ্বস্ত মায়া আস্তে করে নিজের মুখ করে হাত সরিয়ে নিচে বাগানের দিকে তাকায়। সেখানটায় কিছুই দেখতে না পেরে নিজের চোখ ঘুরিয়ে নিতে বেখেয়ালি চোখ যায় খান বাড়ির গেট ধরে আসা কালো মার্সিডিজ গাড়িটির ওপর। এলোমেলো মায়া
সেই জায়গাটায় বসে থাকে। কৌতূহল চোখ দুটো স্থির করলো কালো মার্সিডিজ গাড়িটির ওপর। গাড়িটি গেট ধরে ঠিক মায়ার বরাবর সামনে কাঁচের ঘরটির সামনে থামে। মায়ার অশ্রুসিক্ত চোখ দুটোতে ভর করে এবার এক রাশ কৌতূহল। ওপর থেকে স্থির নয়নে তাকিয়ে থাকে নিচে কালো গাড়িটিতে। গভীর রাতে কে খানবাড়িতে আসলো জানার জন্য এবার খানিকটা ঝুঁকে পড়ে মায়া। গাড়িটি থামতেই দুজন বডিগার্ড দৌড়ে আসে সেই দিকে। গাড়ির পেছনের দরজাটা টান দিয়ে খোলার সাথে সাথে বাগানের চারিদিকে লাইট অফ হয়ে যায় মুহূর্তে। মায়া চমকে ওঠে, আহত হয় সাথে সাথে। কৌতূহলে চোখ দুটোতে বিরক্ত ভর করে। এভাবে কারেন্ট চলে যাওয়ার আর সময় পেল না। সারা বছর একবারও দেখল না খানবাড়ির কারেন্ট গিয়েছে, অথচ আজ এতটা উত্তেজনার সময়ের মধ্যে দিয়ে কারেন্টটা চলে গেল। এখন মায়া কিভাবে দেখবে মধ্যরাতে কে আসলো খানবাড়িতে? একটু সুযোগ পেল না সেটা দেখার জন্য। মায়া বিরক্তি নিয়ে চারপাশে তাকাতেই মুহূর্তে আবারও চমকে ওঠে। না, খানবাড়ির কারেন্ট তো যায়নি। গেটের সামনের লাইটগুলো তো জ্বলছে এখনো। মায়ার রুমের ড্রিম লাইট ফ্যান জ্বলছে, তার মানে কারেন্ট যায়নি, বরং কেউ ইচ্ছা করে কালো গাড়িটির আশেপাশে লাইটগুলো অফ করে দিয়েছে। বিষয় বোধগম্য হয় মায়ার। লোকটি হয়তো সামনে আসতে চাইছে না, তাই এমনটা করা তার। ইচ্ছাকৃতভাবে নিজের চারপাশটা অন্ধকার বানিয়েছে। মায়ার কৌতূহলটা এবার গাঢ় থেকে তীব্র হয়। আকাশে বড় ডালার মতো চাঁদটা ঝলমল করছে। চারপাশের লাইট অফ থাকলেও চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশটা, তাই মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে চারিদিকেই। দুজন বডিগার্ড এগিয়ে এসে গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। খানিকটা সময় নিয়ে সেখান থেকে বের হয় লম্বা চওড়া বলিষ্ঠবান একজন ব্যক্তি। মায়া কপাল কুঁচকে আসে, আরও খানিকটা ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। ওপর থেকে চেহারাটা অস্পষ্ট। ছেলেটি পেছনে ঘুরে থাকায় তার বলিষ্ঠ দেহের পিঠখানা দৃশ্যমান মায়ার চোখে। মায়ার মনোযোগ দিয়ে দেখার মধ্যে দিয়েই হঠাৎই ছেলেটি পেছনে ঘুরে তাকায় মায়ার বারান্দা বরাবর। ছেলেটি ঘুরে তাকাতেই অপ্রতস্ত মায়ার সাথে সাথে ভয়ে শিউরে ওঠে। সাথে সাথে এলোমেলো অবস্থায় নড়ে চড়ে বসে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ছেলেটিকে চেনার চেষ্টা করে, কিন্তু সফলতা নয়, ব্যর্থ হচ্ছে বারবার। ছেলেটির মুখে কালো মাস্ক পরা, গায়ে ফর্মাল ড্রেস জড়ানো, দৃষ্টি তার মায়ার বারান্দায় স্থির করা। মায়ার হেলদোল নেই। ছেলেটি খানিকটা সময় মায়াকে দেখে নিয়ে সাথে সাথে প্রস্থান করে বাগানে অবস্থিত কাঁচের ঘরটির ভেতরে। ছেলেটি যেতেই চারপাশে আবারও আলোকিত হয়ে ওঠে লাইটিংয়ে। মায়ার পুরো বিষয় মায়ার উপর দিয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে কাঁচের ঘরটির দিকে। কে এসেছে এই মধ্যরাতে সেটা জানার তাড়নায় মায়ার ইচ্ছা জাগ্রত হয় নিচে গিয়ে দেখে আসবে এক পলক। লোকটি কে? শান্ত পরিবেশ। হেনা খান অন্যমনস্ক হয়ে হাতে কাজ চালাচ্ছে। মনটা বেশ অশান্ত। আজকাল সব কিছু ঠিকঠাক থাকলেও হৃদের খবর পাওয়া যাচ্ছে না কোনো মতেই। খান পরিবারে একমাত্র উত্তরসূরি হৃদ। আগে পরে কেউ নেই খানবাড়ির। নিজের ছেলের ও ছেলের বউয়ের রেখে যাওয়া সেই স্মৃতি হৃদ। ছেলের নিজের অংশ হৃদ, কিন্তু ছেলের রেখে যাওয়া শেষ অংশটাকেও ঠিক করে মানুষ করতে পারেননি। দায়িত্বটা অসম্পূর্ণ। অনেক চেষ্টা করেও হৃদকে স্বাভাবিক জীবন দিতে অক্ষম তারা। হৃদের ছোট থেকেই জেদি, রাগী, স্বল্পভাষী ছিল, সেই সাথে আপোষহীনও ছিল। কোনো কিছুতেই স্যাক্রিফাইস করে মানিয়ে নেওয়াটা ছিল হৃদের নীতি ধর্মের বাহিরে। হৃদের এই স্বভাবের জন্য প্রথম প্রথম সমস্যা না হলেও ধীরে ধীরে সেটি কাল হতে থাকে হৃদের তাদের জন্য। হৃদের বাবা মা মৃত্যুর পরপর সেটি ভয়ানক টাইপের কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। হৃদের ঠিকঠাক কথা না বলা, নিজেকে গুটিয়ে নেওয়া, একাকী জীবনে বেঁচে নেওয়া। হৃদ ছোট থেকে সব সময় কম কথা আর একা থাকতে পছন্দ করত। তবে নিজের বাবা মার মৃত্যুতে আরও বেশি একা হয়ে যায় সে। শত চেষ্টা করেও হেনা খান ও আরাফ খান হৃদের একাকিত্ব দূর করতে পারেননি, বরং দিন দিন সেটা বাড়তে থাকে। পরে পরে হৃদ কাউকে নিজের পাশে ঘেঁচতে দিত না। রোজকার স্বভাবের রাগ দেখানো, সব কিছুতে এক বাক্যে জেদ করা, ঘাড় তেড়ামি নিয়ে বেড়ে ওঠা হৃদের। বাবা মা হারা হৃদও হয়ে ওঠে বেপরোয়া। বাবা মার মৃত্যুর 1 বছর পর থেকেই হৃদের অস্থির পা দুটো ছুটতে শুরু করে। ভিন্ন দেশের হয় হৃদের বসবাস। আর পাওয়া যায়নি হৃদকে নিজের পরিবারে, নিজের দেশে।
18 বছর বয়স থেকে ছুটতে শুরু হয় হৃদের পা দুটো। ভিন্ন গন্তব্য, ভিন্ন পথ, ভিন্ন মঞ্জিল। প্রথম প্রথম কোন দেশে আছে সেটা জানালেও বছর দুয়েকের মধ্যে সেটাও জানানো বন্ধ করে দেয় হৃদ। নিরুদ্দেশ, লাপাত্তা হয়ে থাকে সব সময়। বিগত 10 বছর ধরে হৃদের বিরতিহীন পা দুটোর পথ চলা শুরু হয়েছে। কবে, কখন, কোথায় থামবে জানা নেই কারো। শুধু আশায় আছে থামার। হৃদ কাউকে সেই সুযোগটাই দেয়নি কখনো নিজেকে থামানোর। হেনা খান নানা রকম পাগলামো করেছিল হৃদকে আটকে রাখার। সেই পাগলামোর সঙ্গী হিসাবে সাথে ছিল আরাফ খান। কখনো অসুস্থতার বাহানা, কখনো প্যারালাইজড হওয়ার অভিনয়, কখনো আবার ইমোশনাল ব্ল্যাকমেল। শেষে মায়াকে দিয়ে হৃদকে আটকানোর চেষ্টা, কিন্তু তাতেও বিফল। কোনো কিছুতেই হৃদকে আটকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হৃদ সব কিছু শেষ করে দিয়ে ছেড়ে ছুড়ে পুনরায় নিজের গন্তব্যে চলে যায়। মাঝখান থেকে কিছু সম্পর্ক অগোছালো হয়ে গেছে। আয়নের সাথে মায়া জড়িয়ে গেছে। খুব শীঘ্রই তাদের বিয়ে দেবেন তিনি। সুখে থাকবে তারা। আয়ন মায়া দুজনেই পরিপূর্ণ থাকবে নিজেদের জীবন নিয়ে। শুধু অগোছালো দিন পার করবে হৃদ। অসম্পূর্ণ থেকে যাবে হৃদের জীবন। একাকিত্বে ঘিরে থাকবে সেই জীবনের চক্রবাসে। হৃদকে তিনি সুন্দর জীবন দিতে চায়। নিজের ছেলে ও ছেলের বউয়ের আত্মার শান্তি দিতে চায়। হৃদকে সংসারী করতে চায় তিনি। কিন্তু হৃদ না চাইলে কোনোভাবেই সম্ভব নয় সেটি। এই জীবনে কখনো হৃদ চাইবে কিনা তাও সন্দেহ। তাছাড়া আজকাল হৃদের সন্ধান পাওয়া যাচ্ছে না কোনো মতেই। টানা 10 মাস 17 দিন পার হতে চলছে, হৃদের কোনো রূপ যোগাযোগ নেই কারো কাছে। হৃদের বেঁচে থাকার সন্ধানটাও পাওয়া যাচ্ছে না কোথাও। নিজের স্বামী ও নাতি আয়ন সবাই খুঁজে চলেছে প্রাণপণভাবে, কিন্তু অল্প একটু সন্ধান মিলছে না হৃদের। হৃদের চিন্তায় আজকাল ঠিকঠাক রাতে ঘুমটাও হয় না। দিন দিন অসুস্থতাও বাড়ছে তুঙ্গে। আয়নের রোজকার পেশেন্ট এখন হেনা খান। হৃদের চিন্তায় চিন্তায় মাসে 20টা দিনই অসুস্থতায় পার হয় ওনার। ছেলেটাকে হুট করে নিখোঁজ হয়ে যাওয়াটাকেও কেউ মেনে নিতে পারছে না। হৃদের এই বেপরোয়া স্বভাবের জন্যই হেনা খানের মনে সবার থেকে আলাদা টান হৃদের জন্য। শুধু হৃদকে ঘিরেই এতগুলো সম্পর্ক নষ্ট করেছেন তিনি। তারপরও হৃদের সুখটা চায় হেনা খান। সর্বোচ্চ দিয়ে বাঁধতে চায় হৃদকে। হৃদকে প্রচণ্ড বাড়াবাড়ি রকমের ভালোবাসেন তিনি, কিন্তু হৃদের নিখোঁজ হওয়াটা যেন হেনা খানের অসুস্থতার কারণ। কথাগুলো ভাবতেই 2 ফোঁটা চোখের জল গড়ায় গাল বেয়ে হেনা খানের। থেকে থেকে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন কষ্টে তিনি। অন্যমনস্ক হয়ে ডাইনিং টেবিলের হাত চালাচ্ছেন। আয়ন মেইন দরজা ধরে ড্রয়িং রুমে প্রবেশ করে। ধূপ করে সোফায় বসে টান টান করে গা এলিয়ে দেয় সেখানটায়। হাতের ভাঁজ থাকা অ্যাপ্রনটা খানিকটা ছুঁড়ে ফেলে পাশে। চোখ বোলায় হাত ঘড়ির কাঁটায়। সকাল 4:45। ঘাড় ঘুরিয়ে পেছনে সিঁড়িতে তাকায় কাউকে দেখার উদ্দেশ্যে। সিঁড়িতে দেখতে না পেয়ে সোজা চোখ বোলায় ওপরে মায়ার রুমের দরজার দিকে। রুমের দরজাটা খানিকটা খোলা দেখে আবারও চোখ বোলায় ঘড়িতে। মায়ার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় 9টায় বের হবে মায়া। মায়া আজকে স্কুলে ড্রপ করার জন্য এতটা তাড়াহুড়ো করে খানবাড়িতে আসা তার। সকালের নাস্তাটাও মায়ের সাথে করতে চায়। কাল মায়াকে নিয়ে ঘুরে বেরিয়ে এতটা বুঝতে পেরেছে যে মায়ার চোখে মুখে নিজের জন্য ভয়টা কমে আসতে দেখেছে। তাই মায়ার সাথে নিজের মেলামেশাটা আরও একটু বাড়িয়ে দিতে চায়। কোনো রূপ দূরত্ব রাখতে চায় না নিজেদের মধ্যে। এতে যদি মায়া আয়নকে বুঝতে সুবিধা হয়, আর নয়তো যদি মায়ার ভয়টা কোনোভাবে না কাটে তো এবার ঠিকঠাক বিয়ে করে নেবে পরিবারকে বলে। মায়ার এসএসসি পরীক্ষার পরপরই বিয়ের পিড়িতে বসে যাবে মায়াকে নিয়ে এসে। বাড়তি কোনো ঝামেলা টানবে না সে। তখন বউকে নিজের কাছে রেখে না হয় ভয়টা কমাবে সে। এক পলক মায়ার রুমের দরজাটার দিকে উঁকি মেরে ঠিক হয়ে বসে আয়ন। ব্যস্ত হেনা খানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকে চিৎকার করে বলে ওঠে, নানুমা, এক গ্লাস পানি দাও আমাকে। আয়নের কথাগুলো কর্ণগোচর হলো না হেনা খানের। চিন্তারত অন্যমনস্ক হেনা খান ঠাঁই জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়ন পুনরায় চেঁচায়, নানুমা, পানি দাও।
হেনা খান চমকে ওঠে, দ্রুত তাকায় পেছনে। আয়নকে সোফায় টান টান হয়ে বসে থাকতে দেখে দ্রুত হাতে পানি নিয়ে হাজির হয় সেখানে। হাত বাড়িয়ে আয়নকে পানির গ্লাসটি দিতে দিতে আগ্রহের সহিত বলে ওঠে, হৃদের খবর পেয়েছিস? চোখ তুলে তাকায় হেনা খানের আগ্রহরত চেহারার দিকে। গ্লাসে থাকা সম্পূর্ণ পানি ঠকঠক করে শেষ করে। পুনরায় পানির গ্লাসটা হেনা খানের হাতে তুলে দিতে দিতে সোজা সাপটা উত্তর বলল, না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর কোনো বাক্য ব্যয় করল না কেউই। কষ্টে আবারও চোখ টলমলক হয়ে উঠল হেনা খানের। নিজেকে শক্ত রাখার তাগিদে পুনরায় চলে যায় ডাইনিং টেবিলের সামনে। আয়ন আবারও সোফায় গা এলিয়ে দেয়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। আয়ন বুঝতে পারছে হেনা খান তার সামনে নিজের কান্নাটা লুকানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু সেও তো নিরুপায়। হৃদ নিজ থেকে ধরা না দিলে কেউ তাকে খুঁজে পাবে না, সেটা এতদিনে ঠিক বুঝতে পেরেছে আয়ন। সাথে হৃদ যে স্বেচ্ছায় নিজের অবস্থানের কথা কাউকে জানাচ্ছে না, সেটাও ঠিক বুঝতে পেরেছে সে। তাই হৃদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আপাতত কিছুই করার নেই কারোরই। আয়ন চুপ করে থাকে। খানিকটা সময় নিয়ে হেনা খানের উদ্দেশ্যে ভেজা গলায় বলল, নানুমা, হৃদের না চাওয়া অবধি আমরা কেউ চাইলেও ওকে খুঁজে পাওয়া অসম্ভব। হৃদ নিজের ইচ্ছাতে লুকায়িত, তাই আমাদের হৃদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। রোজ রোজ কান্না করে নিজের অসুস্থতা বাড়ানো সেটা কোনো সমাধান নয় নানুমা। নিজেকে একটু শক্ত করো। ভাবান্তর হলো না হেনা খানের। আয়নের কথায় বিশেষ মনোযোগ হলো না। তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। প্রসঙ্গ পাল্টে শক্ত গলায় আয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, খেতে আয় তুই। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কোনো কিছু ভাবনাতে আসলো না তার। চোখ খুলে তাকায় সামনে, উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সেদিকে। ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসতে বসতে বলল, বাকিরা কোথায় নানুমা? আয়নের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, তো নানা ভাই সকাল সকাল কোন কাজের জন্য বাইরে গেছে, এখনো ফিরেনি, আসতে দেরি হবে বলে গেছে। আর মায়া? কোনোরূপ ভনিতা ছাড়াই বলল, নিজের রুমে আছে হয়তো। বাকি কথাগুলো বলার আগে দৌড়ে হাজির হয় মায়া। গায়ে স্কুল ড্রেস জড়ানো, ডাইনিং টেবিলের চেয়ার টেনে আয়নের সামনে বসে পড়ে। মায়াকে দেখে থেমে যায় হেনা খান। আয়ন এক দৃষ্টিতে তাকায় মায়া স্নিগ্ধ মুখশ্রীতে। মায়া চঞ্চল হাতে নিজের প্লেট উল্টে হেনা খানের উদ্দেশ্যে প্রশ্ন করে বলে উঠল, রাতে দাদির লোক কে ছিল গো? মায়ার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। আয়ন কপাল ভাঁজ ফেলে মায়ার কথাগুলোতে মনোযোগী হয়। মায়ার কথাগুলো এই মুহূর্তে কারো বোধগম্য হচ্ছে না। হেনা খান এগিয়ে এসে মায়ার প্লেটে নাস্তা তুলে দিতে দিতে প্রশ্ন করে উঠল, কিসের লোক? পুনরায় প্রশ্ন করে বলল, রাতের লোকটা চিনো না তুমি? কপাল কুঁচকে তাকিয়ে আবারও প্রশ্ন করলো হেনা খান। রাতের লোক আবার কে? সেটা তো তুমি বলবে দাদির রাতের লোকটাকে। আমি দেখিনি তো অন্ধকারের মধ্যে লোকটাকে। মানে কিসের লোক? কিসের অন্ধকার? আর তুই বা কোথায় গিয়েছিলি রাতে? খানিকটা মন খারাপ ভাব নিয়ে বলল, আমি কোথাও যাইনি তো দাদি। তাহলে তুই যে বলছিস অন্ধকারে কাকে দেখলি, সেটা কোথা থেকে দেখলি? হ্যাঁ দেখেছি তো, আমার রুমের বারান্দা থেকে দাঁড়িয়ে। তোমরা দেখোনি? আয়ন হাতের ইশারায় হেনা খানকে থামতে বলে প্রশ্ন করা থেকে আয়ন সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করে কপাল কুঁচকে মায়াকে গোছালোভাবে প্রশ্ন করে বলল, আমরা দেখিনি। তুমি বললে কিন্তু আমরাও এখন দেখে নিতে পারি তোমার সাথে। কি বলবে আমাদের? রাতে কি দেখলে তুমি? আয়নের কথায় চমকে ওঠে মায়া। এতক্ষণ আয়নকে লক্ষ্য না করলেও এখন ঠিকই চোখে পড়ল আয়নকে। আয়নের হুটহাট প্রশ্নে হাঁসফাঁস করতে থাকে মায়া। খাওয়া রেখে মুহূর্তে গুটিয়ে বসে পড়ে মায়া। আয়ন বিষয়টি বুঝতে পারে। মায়াকে অভয় দিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় নয়। ভয় পেলে তোমার প্রশ্নের উত্তর কিভাবে পাবে তুমি? মায়া মাথা নত করে বসে আয়নের সামনে। আর চোখে বার কয়েক আয়নকে দেখার চেষ্টা করে মায়া। এতে করে দুজনেই চোখাচোখি হয় সাথে সাথে।
আয়নের আলতো হাসে। মায়ার আর চোখে দেখাটা দারুণ লাগে আয়নের, উপভোগ করে বিষয়টি। মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে পুনরায় আয়ন প্রশ্ন করে বলল, এখন বলো, রাতে কি দেখেছিলে? মায়া আবারও আর চোখে তাকায় আয়নের দিকে। আয়নকে নিজের দিকে তাকাতে দেখে মুহূর্তেই নড়ে চড়ে বসে, আস্তে করে বলল, রাতে গাড়ি নিয়ে একটা লোক বাগানের মধ্যে থাকা বাংলোতে ঢুকতে দেখেছিলাম। আমি দেখেছি সেটা, কিন্তু অন্ধকার থাকায় লোকটার চেহারা দেখতে পাইনি। মায়ার কথায় মুহূর্তে চমকে ওঠে আয়ন ও হেনা খান। বাগানের বাংলোটি হৃদের নিজের। সেই বাংলোর চাবি কারো কাছে নেই, এমনকি আরাফ খানের কাছেও না। হৃদ ছাড়া সেই বাংলোতে কাউকে প্রবেশ করতে দেখা মানে হৃদ ফিরে এসেছে বাংলাদেশে। রাতে তাহলে মায়া হৃদকে দেখেছিল? বিষয়টি ভাবল হেনা খান। চমকে সাথে সাথে বলে উঠল মায়াকে, সত্যি বলছিস তুই? রাতে তুই? হেনা খান থামে। আয়ন ততক্ষণে ডাইনিং টেবিল ছেড়ে দৌড়ে যায় বাগানের উদ্দেশ্যে। হেনা খানও নিজের কথাটা সম্পূর্ণ না করে দৌড় দেয় আয়নের পেছন পেছন। মনে মনে একটা দোয়াই করতে থাকে, মায়ার কথাটা যেন সত্যি হয়, হৃদকে যেন বাগানে সেই বাংলোতে পায়। কিন্তু হেনা খানের সেই দোয়াটি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। বাংলোর সামনে গিয়ে দেখে বাংলোটি আগের ন্যায় লক করা বাহির থেকে। আশেপাশেও কোনো গাড়ির চিহ্নই নেই। আয়ন লক করা বাংলোটি ভালোভাবে দেখে নিয়ে ঘুরে তাকায় হেনা খানের দিকে। রাতের অন্ধকারে লোকটি মায়ার মনের ভুল ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন। হেনা খানের উদ্দেশ্যে আস্তে করে বলল, ফিরে আসেনি হৃদ। 5 মিনিটের রাস্তা টানা 20 মিনিট নিয়ে ড্রাইভ করছে আয়ন। দৃষ্টি বারবার ঘোরাচ্ছে পাশে বসে থাকা রমণীর দিকে। মায়া জড়সড় হয়ে চুপ করে বসে আছে আয়নের পাশের সিটে। ঠিকঠাক গাড়ি চালাতে না দেখে বার কয়েক আর চোখে তাকিয়েছে আয়নের দিকে, কিন্তু তারপরও জোর গলায় বলতে পারছে না গাড়িটা দ্রুত চালাতে। মায়ার আর চোখে তাকানোতে বার কয়েক চোখাচোখি হয়েছে দুজনারই। এতে আয়ন মৃদু হাসলেও মায়া অপরাধী ন্যায় মাথা নত করে বসেছিল। আয়ন ফুরফুরে মেজাজে ধীর গতিতে ড্রাইভ করছে। আপাতত মায়ার সাথে আরও কিছুটা সময় কাটাতে চায় সে, তাই কোনো কিছুতেই তাড়া নেই আয়নের। কিছুটা সময় মায়ার সাথে একান্তভাবে কাটাতে চায় সে। হৃদকে বিগত কয়েক মাস খুঁজতে খুঁজতে সে ক্লান্ত। পরিবারের সবার চোখের পানি সামলাতে সামলাতে বড্ড অশান্ত। তাই নিজের বিষিয়ে যাওয়া মনটা মায়াতে প্রশান্তি খুঁজতে চায়। মায়ের সাথে কিছু সময় সুখের বিলাপ করতে চায়, সুখময় সময়টা করতে চায় প্রশস্ত। তখন মায়ের কথা অনুযায়ী হৃদকে বাগানের বাংলোতে খুঁজে না পেয়ে আয়ন মায়াকে নিয়ে চলে আসে। উদ্দেশ্য অনুযায়ী মায়াকে স্কুলে ড্রপ করে নিজের হসপিটালে যাবে সে। প্রথমে মায়া আয়নের সাথে আসতে না চাইলেও হেনা খানের আদেশে আসতে বাধ্য হয় সে। আয়ন সাথে আছে বলে মায়াকেও পাঠায়নি হেনা খান ইচ্ছাকৃতভাবে। দুজনকে সময় দিচ্ছে একে অপরের সাথে সম্পর্কটা সহজ করতে, মায়ার ভয় কাটাতে। আয়ন ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় মায়ার দিকে। গাড়িতে চুপচাপ বসে আছে মায়া। মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে নীরবতা ভেঙে আয়ন বলে ওঠে, পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে তোমার? মায়া চুপচাপ বসে থাকে, আস্তে করে বলল, ভালো। স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে বলল, গুড। তোমার পরীক্ষার কতদিন বাকি আছে জানি? 27 দিন। ও, তো স্কুল থেকে বিদায় হচ্ছে কবে শুনি? 8 তারিখে বিদায় অনুষ্ঠান হবে আমাদের। স্টিয়ারিংয়ে হাত রেখে পাশে তাকায় আয়ন। একটা ভ্রু উঁচু করে পুনরায় প্রশ্ন করল, ও, তার মানে আর দিন বাকি আছে তোমার বিদায়ের? হুম। মায়ার কথায় খুশিতে চকচক করে ওঠে আয়নের চোখ মুখ। মায়া স্কুলের গণ্ডি পার হয়ে যায়। স্কুল থেকে ঠিকঠাক বিদায় নিতে পারলেই আয়নের অপেক্ষা কিছুটা কমে আসবে। মায়া এবার স্কুল পার হয়ে কলেজে পা রাখবে, অনেকটাই বড় হয়ে যাবে। কেউ ছোট ছোট বলে সম্বোধন করবে না আর। আয়নের অপেক্ষাটাও অনেক কমে যাবে। তারপর ঠিকঠাক কলেজটা পাশ করতে পারলেই হলো। 2 হাত বেঁধে নিয়ে বিয়ের পিঁড়িতে বসাবে সে। অনেকটা হলো এদিক সেদিক ঘোরা, এবার বিয়ে করার পালা বলেই টুপ করে বিয়েটা করে নেবে সে মায়াকে। আহা, তখন মেয়েটা পুরোটাই তার নামে রেজিস্টার্ড থাকবে, তার দলিল করা বউ। কথাটা ভাবতেই ঠোঁট প্রসারিত করে হাসে আয়ন। আজকাল সারাটা সময় এই মেয়েটার চিন্তায় চিন্তায় পার হয়। মেয়েটা যে কখন বুঝবে তার বেগতিক মনের অবস্থাটা আল্লাহই জানে।
আয়ন ধীর হাতে ড্রাইভ করতে করতে তাকায় মায়ার দিকে, প্রাণবন্তর হয়ে আদেশ স্বরূপ বলে ওঠে, শোনো মেয়ে, এবার কিন্তু ঠিকঠাক স্কুল থেকে বিদায় নেবা, বুঝলা? স্কুল থেকে বিদায় নিতে নিতে মনে মনে এই শপথ করবা, তোমাকে বড় হতে হবে, তোমাকে প্রচুর বড় হতে হবে। স্কুল পেরিয়ে কলেজ শেষ করতে হবে, আর কলেজ পেরিয়ে সোজা বিয়ের আসরে। তার মধ্যে তোমাকে প্রচুর বড় হতে হবে, কেউ যাতে ছোট বলতে না পারে, ততটা বড় হতে হবে তোমায়, বুঝেছো? আয়নের হুটহাট খাপছাড়া কথায় মুহূর্তে বোকা চোখে তাকায় মায়া। আয়নের কথাগুলো যে বোধগম্য হলো না তা মায়ার বোকা দৃষ্টিতে স্পষ্ট। এই মুহূর্তে কি বলবে আয়নকে সেটাই অস্পষ্ট মায়ার মাথায়। মায়াকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকাতে দেখে তৃপ্তি নিয়ে আবারও বলল আয়ন, এই তো গুড গার্ল, এইভাবেই ড্যাব ড্যাব করে তাকাবা, বুঝলা? তোমার তাকানোতে আমার শান্তি। তাই বেশি না, সকাল বিকাল দুপুর 3 বেলা নিয়ম করে তাকালেই হবে। আমার আপাতত এতটুকুতেই চলবে। আমি আবার ধৈর্যশীল মানুষ, অল্পতেই চলবে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। তারপর আমার আরও অনেক কিছু চাই, আমার সেই চাওয়াগুলো আমি পরে দেখে নেব। আপাতত তুমি নিয়ম করে 3টা বেলা তাকাও, সেটাই অনেক। কথাগুলো বলতে বলতে গাড়ি থামে মায়ার স্কুল গেটের সামনে। মায়ার নড়চড় নেই। আয়নের কথায় অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। আয়নকে বিগত দিনে চেনার পর থেকে কখনো এমন খাপছাড়া আচরণ করতে দেখেনি মায়া, আজই প্রথম। আয়ন যে এতটা প্রাণবন্ত তা জানা নেই মায়ার। কখনো এতটা সময় দেয়নি আয়নকে সে নিজের সাথে, কথা বলেনি কখনো, 2-1টার কথা বেশি। আয়ন মায়াকে নিজের দিকে তাকাতে দেখে ড্রাইভিংয়ে স্টিয়ারিংয়ে মাথা ঠেকায়। এক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে হুট করে আবেগীয় মনে ভাব খানিকটা প্রকাশ করে আহত সুরে বলে উঠল, বুঝলে মায়াবর্তী, ডাক্তার হয়েও নিজের রোগের চিকিৎসা করতে পারছি না আমি। তুমিময় রোগী হচ্ছি দিন দিন। আমি ব্যর্থ ডাক্তার, ব্যর্থ আমার এত ডিগ্রি, সব গেল জলে তলে। ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেই রোগী উপাধি টানছি বহুমানে। আমার কি তুমিময় অধপতন। মায়া এবার বহু মানে চোখ বড় বড় করে তাকায় সেদিকে। আয়ানের একের পর এক কথায় মায়ার উত্তর বসাতে ইচ্ছে করছে। আয়ান থেকে জানতে ইচ্ছে করছে কি হয়েছে আপনার ডাক্তার সাহেব, কিন্তু মায়া সেটা করবে না, কোনোভাবেই কোনো ছেলের সাথে কথা বলবে না, কারণ মায়ার খারাপ হৃদ ভাইয়াটা এবার ফিরে এসেছে দেশে। কাল আয়নের সাথে ঘুরতে গিয়েছে বলেই আজ রাতে মায়াকে স্বপ্নে অনেক সাজিয়েছে হৃদ, নিষেধ করেছে কোনো ছেলের পাশ ঘেঁষতে। তাই মায়াও আর কথা বলবে না কোনো ছেলের সাথে, চুপ করে থাকবে সে। দরকার পড়লে মুখে এঁটে তালা মারবে, তারপরও কারোর সাথে কথা নয়, হৃদ ভাইয়ার অবাধ্য নয়। মায়া ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, অপরাধীর মতো হাত চালিয়ে গাড়ির দরজা খুলে বের হয়। আয়ন মায়াকে হুট করে বের হতে দেখে দ্রুততার সঙ্গে সেও বাহির হয়ে গাড়ি থেকে। মায়ার পথ আটকে দাঁড়াতেই নিচু কণ্ঠে বলে উঠল মায়া, আমি যাব। জেলে যাবা? একটু সুন্দর করে যাও, একটু ভাব বিনিময় করে যাও রোগীর সাথে। এতক্ষণ ড্রাইভার হলাম, একটা ধন্যবাদ তো দিয়ে যাও। না, দিব না, ধন্যবাদ। কেন কেন শুনি, এই অধমের উপর এত অত্যাচার অবিচার কেন? নাক মুখ কুঁচকে বলল, বলবো না আমি, জানতো আপনি আপনি আমার স্কুলে দেরি করিয়ে দিচ্ছেন। 5 মিনিটের রাস্তা কত মিনিট নিয়েছেন আপনি? এমন রোগী ড্রাইভারকে আমি কখনোই ধন্যবাদ দিব না। ঠোঁট কামড়িয়ে হাসে আয়ন, হালকা ঝুঁকে আহত হওয়ার চেষ্টা করে বলল, উফ, এত রাগ! রোগীর উপর এতটা অত্যাচার সহ্য হবে রোগীর? যদি রোগী এই রাগের চাপায় পড়ে হার্ট অ্যাটাক করে তো? আমি তো শেষ। এখনই বুকে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হার্টের ব্যথায় হার্ট অ্যাটাক করব আমি। বুকের বাম পাশটা চেপে ধরে আয়ন নাটকীয়ভাবে মায়া নড়ে চড়ে দাঁড়ায়, নরম হয়ে আসে, করুণ হয় দুটো চোখ। সামান্য রাগ দেখানোতে যে কারো হার্ট অ্যাটাক হয় সেটা বোধগম্য ছিল না মায়ার। মায়া অপরাধী দৃষ্টি বিলায়, কি বলা উচিত সেটাও ঠিকঠাক বোধগম্য হচ্ছে না। বোকা চোখে খানিকটা আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবে কি চিকিৎসা দেওয়া উচিত এই ডাক্তার সাহেবের। চিন্তারত অবস্থায় কিছু মনে পড়তেই হুট করে মুখের বুলিতে আউড়িয়ে বলল মায়া, ডাক্তার সাহেব, 3 বেলা প্যারাসিটামল খাবেন, ভালো হয়ে যাবেন।
রোগী থেকে সোজা সুস্থ ডাক্তারের উপাধিতে ভূষিত হবেন আপনি। আহ, কি দারুণ চিকিৎসা আমার। পেট খারাপের ঔষধ সোজা ট্রান্সফার হয়ে হার্টের জন্য। উফ, আমার এত এত ডাক্তারের ডিগ্রি সব গেল জলে। সব কিছুই ব্যর্থ আমার তোমার কাছে। তোমার এই চিকিৎসায় গণহারে মানুষ ভালো হয়ে যাবে। হসপিটালের প্রয়োজনই পড়বে না আর। ডাক্তাররা সবাই রসাতলে যাবে। তা ম্যাডাম, আর কিছু খেতে হবে আমাকে প্যারাসিটামলের আগে বা পরে? আয়নের কথায় মায়া খানিকটা চিন্তিত ভঙ্গিতে কপাল কোঁচকায়। সে আপাতত প্যারাসিটামলের নামটা ছাড়া অন্য কোনো ওষুধের নাম জানা নাই। প্যারাসিটামল সাথে বা আর কি খেয়ে হয় তার ধারণাও নেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।